টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিতের আর একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা তোমরা জানো ভেক্টর মোটামুটি একটু ছাত্রছাত্রীদের কাছে যেটা মনে হয় যে অনেক জটিল একটা চ্যাপ্টার মনে হয়, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। ভেক্টর খুবই সহজ একটা চ্যাপ্টার যদি তোমার এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে। তো আজকে আমি বেসিক কনসেপ্টটা ক্লিয়ারের যে ক্লাসটি তোমাদের নিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে এই ক্লাসটি করো, আশা করি তোমরা উপকৃত হবে। দেখো, ভেক্টর বলতে আমরা কি বুঝি? ভেক্টর হচ্ছে একটা রাশি, কোনো কিছু পরিমাপ করার জন্য একটা রাশি, যেটাকে প্রকাশ করার জন্য মানের সাথে সাথে দিক প্রয়োজন হয়। রাশি মূলত দুই প্রকার হয়, একটা স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলার রাশি শুধুমাত্র মান দিয়ে নির্দিষ্ট করা যায়, তার কোনো দিক প্রয়োজন হয় না। আর ভেক্টর রাশি যেটা শুধু মান দিয়ে এটাকে তুমি বোঝাইতে পারবে না, অবশ্যই তার সাথে ডিরেকশনটা লাগবে। আস্তে আস্তে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। শুধু মান দিয়ে প্রকাশ করা যায় কেমন? ধরো যে তোমার হচ্ছে দ্রুতি, তাপমাত্রা, তারপর হচ্ছে এগুলো আমরা দৈর্ঘ্য, প্রস্থ, এগুলো আমরা হচ্ছে ভর, ধরো দৈর্ঘ্য 10 মিটার, এর জন্য আমার কি তার দিক প্রয়োজন হচ্ছে না। 10 মিটার বলতে বুঝি যে একটা কিছুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। ভর মনে করো 5 কেজি, আমি বুঝি যে ওই জিনিসটার ভর হচ্ছে 5 কেজি। তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওটা 50 ডিগ্রি সেলসিয়াস, এটা আমি বুঝি। ওটার জন্য দিক প্রয়োজন হয় না। কিন্তু ভেক্টরে কি হয়? দিক প্রয়োজন হয়। দিক ছাড়া ভেক্টরকে তুমি হচ্ছে ডিফাইন করতে পারবে না। তাহলে ভেক্টর রাশির যেমন কি হয়? সরণ। সরণ বলতে কোন দিক থেকে কোন দিকে গেল, কোন দিক থেকে কোন দিকে গেল। বেগ, ত্বরণ, ত্বরণ যখন আমি বলছি ত্বরণ, ত্বরণ কি? এক্সেলারেশন, অর্থাৎ সময়ের সাথে বেগ পরিবর্তনের হার। এই পরিবর্তনটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, এটার জন্য আমাদের কি করতে হবে? ভেক্টরের দিক প্রয়োজন হবে। তাহলে এই রাশি দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার, একটা ভেক্টর। তোমরা ফিজিক্স বইয়ের মধ্যে পড়ছো, ম্যাথেও একটু ভেক্টর আছে, তোমরা জানো অবশ্যই। ভেক্টর দিয়ে অনেক গাণিতিক সমস্যার সমাধান করা যায়, আমরা আস্তে আস্তে সেগুলো সমাধান করব। তো ভেক্টর রাশির প্রকাশটা কিভাবে করা হয়? দেখো, ভেক্টরকে প্রকাশ করা হয় মূলত তিনভাবে। ভেক্টর প্রকাশ করা হয়। এক হচ্ছে, ধরো এইটা একটা ভেক্টর, এর ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ আর ফাইনাল পয়েন্ট হচ্ছে বি। তাহলে এ থেকে বি এর মধ্যে কোনো এক জায়গায় একটা তীর চিহ্ন দিয়ে ভেক্টরকে বোঝানো হয় যে এ থেকে বি এর দিকে যাচ্ছে। এখন এই এ থেকে বি এর দিকে তো যাচ্ছে, তো এখন মনে করো যে এই এ বি ভেক্টরকে আমি এইভাবে লিখতে পারি যে এ বি, তার মানে এ থেকে বি এর দিকে এ ডিরেকশন, এ বি ভেক্টর। এই এ বি ভেক্টরকে আবার আমি ছোট হাতের একটা অন্য এই বি ভেক্টর সমান আবার ধরে নিলাম ছোট হাতের এ, বা অন্য কিছু ধরে নেওয়া যেতে পারে। ধরলাম আমি এ, তাহলে এর নিচে আন্ডারলাইন করে দিতে হবে, নিচে একটা দাগ দিয়ে আমি ভেক্টরকে বুঝাইতে পারি। তাহলে এই একভাবে প্রকাশ করা যায়, এই একভাবে। আর একভাবে হচ্ছে মনে করো যে এই যে কে একটা ভেক্টর, এইভাবেও ভেক্টর প্রকাশ করা হয়। এটা সাধারণত ত্রিমাত্রিক ভেক্টর ক্ষেত্রে প্রকাশ করা হয়, আই যে কে যে একটা ভেক্টর, এভাবে প্রকাশ করা হয়। তো আমাদের যেহেতু সমতলে ভেক্টর, ত্রিমাত্রিক ভেক্টর না, তা আপাতত আমাদের এইটা লাগছে না, এই দুইটা জানলেই হবে। তবে এমসিকিউতে মাঝে মাঝে থাকতে পারে, তা একটু জানা রাখলাম যে এটা একটা ভেক্টর সাইন। তো এটা এইভাবে আমরা ভেক্টরকে প্রকাশ করতে পারি। ধরো যে এই এখানে এ একটা ভেক্টর, এটা এ বি সমান এ, তার মানে বুঝি এ হচ্ছে আদি বিন্দু, বি হলো শেষ বিন্দু, এ থেকে বি এর দিকে যাচ্ছে। তাহলে এ ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এ আর বি হচ্ছে প্রান্ত বিন্দু। এ এর দিক হবে এ থেকে বি এর দিক, মানে এই যে এই ভেক্টরটা, এই এ ভেক্টরটার দিক হবে এ থেকে বি এর দিকে। আর আমরা ভেক্টরের মানটাকে কি করে বোঝাবো? এই এ বি ভেক্টরকে যখন আমি মডুলাস করে দিব, তার মানে আমি এই ভেক্টরটার মানকে বুঝাই। তাহলে এ থেকে বি, বলতো এ থেকে বি এর পর্যন্ত যে পরম মান, অর্থাৎ যখন আমি মানটা বসাবো তখন পরম মানটা বেরোবে, তখন হবে এ থেকে বি পর্যন্ত, তার মানে এ বি, এর মানটা হবে এ বি। তাহলে এ বি ভেক্টর যখন তুমি মান বসাবা তখন তুমি পাবো হচ্ছে এ বি রেখাংশের দৈর্ঘ্য। এখন এ বি রেখাংশের দৈর্ঘ্য তার মাইনাস হয় না, তা তুমি এই জন্য পরম মান মডুলাস করবা। ধরো যে বিপরীত দিকে হলে মাইনাস চিহ্ন, কিন্তু তুমি মান যখন বের করবে তখন একটা পজিটিভ ভ্যালু আসবে। দেখো, এখানে আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে এই ভেক্টর রাশি মনে রাখার একটা টেকনিক দেখানো হয়েছে, যে ভবে সব পিঁপড়া ও মশায় ভর্তি। তো এখানে ভবে সব ভরবেগ, বেগ, তারপর সরণ, বল, পৃষ্ঠটান, প্রাবল্য, ওজন, মন্দন, সান্দ্রতা, ত্বরণ, এগুলো সব ভেক্টর রাশি। এগুলো তোমরা ফিজিক্স বইয়ের মধ্যে বিস্তারিত, যে কোনটা কাকে কি, আমাদের যেহেতু গণিতের মধ্যে এত আমরা এইগুলা খুব একটা ব্যবহার নেই, মন্দন, ত্বরণ, সরণ, ভরবেগ, এগুলো আমাদের লাগবে না। আমাদের হচ্ছে ভেক্টরের গাণিতিক বা জিওমেট্রিক্যাল যে প্রুফগুলো, এগুলো আমরা এখানে দেখব। দেখো, ধারক রেখা এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ধারক রেখা, ধারক রেখাটা কি? ধারক রেখা হচ্ছে একটা, তুমি একটা ভেক্টর মনে করো যে এটা একটা ভেক্টর, এই যে একটা ভেক্টর, এটা হলো আদি বিন্দু হচ্ছে এ আর শেষ বিন্দু হলো বি। তাহলে এই ভেক্টরটা আসছে কোথা থেকে? এই ভেক্টরটা আসছে একটা অসীম দৈর্ঘ্যের রেখা থেকে। মনে করো এইখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এই যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত একটা দৈর্ঘ্যের রেখা আছে, অসীম দৈর্ঘ্যের রেখা। মনে করো তার একটা অংশ হচ্ছে এই এ থেকে বি পর্যন্ত, এই এ বি অংশটা কেটে নিলাম। তাহলে এইটা হচ্ছে ধারক রেখা, যে হচ্ছে এ বি
এবি ভেক্টরটাকে ধারণ করে, মানে এবি ভেক্টরটা এর মধ্যে ছিল। এখন এই অসীম দৈর্ঘ্যের যে রেখা এবি তার অংশ, তাহলে এই অসীম দৈর্ঘ্যের রেখাটা হচ্ছে এর ধারক রেখা। আবার একটু দেখায়, ধরো এখানে একটা ভেক্টর আছে, মনে করো সিডি, একটা ছোট্ট ভেক্টর। তো এটা কোত্থেকে আসছে? এটা অসীম দৈর্ঘ্যের রেখা, যেটা হচ্ছে এই সিডি এর প্যারালাল, অথবা সিডি পড়বে এর গায়ের উপরে অথবা এর সমান্তরালে। তাহলে এই যে অসীম দৈর্ঘ্যের রেখাটা, এই রেখাটাকে বলা হচ্ছে তোমার সিডি এর ধারক রেখা। তো ভেক্টরের দৈর্ঘ্য এগুলো মূলত সংজ্ঞামূলক। কোনো ভেক্টরকে যদি দিক নির্দেশক রেখাংশ যতটুকু দৈর্ঘ্য দ্বারা সূচিত করা হয়, রেখাংশে ততটুকু দৈর্ঘ্য হচ্ছে ভেক্টরের দৈর্ঘ্য। একদম সহজ জিনিস। ভেক্টরের পোস্টমর্টেম, আমরা একটু ভেক্টরের পোস্টমর্টেম দেখবো যে ভেক্টর কত ধরনের হতে পারে, সেগুলো দেখবো। প্রথম হচ্ছে একক ভেক্টর, তারপরে শূন্য ভেক্টর, সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, সমরেখ ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, সমতলী ভেক্টর, এরপরে আসছে অবস্থান ভেক্টর। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জিরো ভেক্টর, অবস্থান অর্থাৎ শূন্য ভেক্টর, সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, অবস্থান ভেক্টর। এই কটা ভেক্টর আমাদের জানা কিন্তু খুব জরুরি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য। এখন আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো নিয়ে আলোচনা করব। দেখো একক ভেক্টরটা আসলে কি? একক ভেক্টরটা হচ্ছে যে ভেক্টরের মান এক একক, যে ভেক্টরের মান হচ্ছে এক একক, তাকেই একক ভেক্টর বলে। অথবা মান শূন্য নয় এমন ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে যে ভেক্টর পাওয়া যাবে তাকে হচ্ছে একক ভেক্টর পাওয়া যায়। তাহলে একটি ভেক্টর এ হলে এর একক ভেক্টরকে, এই দেখো ভেক্টর সাইন, দেখছো মাথার উপর একটা টুপির মতো, এই দ্বারা প্রকাশ করা যেতে পারে। চিত্রে একটা চিত্র দেখতে পাচ্ছ তুমি, এ থেকে বি পর্যন্ত, এই দেখো এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত ভেক্টরটা হচ্ছে এবি। ভেক্টরটা কি? এবি। এই যে এবার এটাকে আমি কতগুলো ইউনিটে ভাগ করছি, কতগুলো ইউনিট দেখো, একক একক একক। এই যে তাহলে এই হচ্ছে চিত্রে এবি ভেক্টর, এর মান হচ্ছে এবি, তার মানে এক বিকে মডুলাস স্কয়ারের পরম মান। তাহলে সুতরাং এর একক ভেক্টর হচ্ছে, তুমি এই এবিকে জাস্ট এবি দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবা এর মান। এই হচ্ছে আমাদের একক ভেক্টর, বা এক ভেক্টর বলতে আমরা যেটা বুঝি আর কি। এরপরে শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। বলছিলাম যে শূন্য ভেক্টর হচ্ছে কি? এমন একটা ভেক্টর যার মান শূন্য, যার দিক নেই, অর্থাৎ আদিবিন্দু অন্তবিন্দু একই হয়। কোনো একটা ভেক্টরে যদি আদিবিন্দু হয় এ, আর মনে করো শেষ বিন্দু হয় এ, তার মানে এ থেকে এ, এই ভেক্টরটা হচ্ছে শূন্য ভেক্টর, একটা পয়েন্ট ভেক্টর। তার মানে আদিবিন্দু অন্তবিন্দু একই বিন্দু হলে সেটা হচ্ছে আমাদের শূন্য ভেক্টর হবে। আবার মনে করো এ বি একটা ভেক্টর, আর তার সাথে আমি যোগ করলাম হচ্ছে বি একটা ভেক্টর। তাহলে এই দুইটা ভেক্টর, একটা ভেক্টর আদিবিন্দু আর একটা ভেক্টর অন্তবিন্দু, একই বিন্দু হলো, এটা শূন্য ভেক্টর। এক্সাম্পল একটু বুঝাই, মনে করো এ বি একটা কি বলতো ভেক্টর, আর এখানে আছে বি সি একটা ভেক্টর, বি এ একটা ভেক্টর। এই যে যোগ করলে পাবো এ থেকে বি, তাহলে আদিবিন্দু অন্তবিন্দু সেম হয়ে গেল, এটার মান হচ্ছে জিরো, শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরের না আছে মান, না আছে দিক, তার মানে আদিবিন্দু অন্তবিন্দু একই বিন্দু হলে সেই ভেক্টরকে আমরা বলেছি শূন্য ভেক্টর। ওকে, ফোকাসিং পয়েন্ট, এই যে যা বললাম এই কথাই আবার শুনবা, যে শূন্য ভেক্টরের আদিবিন্দু অন্তবিন্দু একই, অর্থাৎ টার্মিনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট সেম হয়। শূন্য ভেক্টরের দৈর্ঘ্য শূন্য হয়, এর কোনো মান থাকে না, মানে শূন্য হয়। শূন্য ভেক্টরের কোনো ধারক রেখা নেই, কারণ তার কোনো দিকই নেই, ধারক রেখা আসবে কোত্থেকে? শূন্য ভেক্টরের দিক নির্ণয় করা যায় না, মানে দিক নেই, নির্ণয় করবা কিভাবে? ওকে, তাহলে ধারক রেখাও নেই, দিকও নেই। এবার সমান্তরাল ভেক্টর, দুইটা ভেক্টর যদি একইমুখী হয়, আবার পুরোপুরি বিপরীতমুখী হয়, তার মানে ভেক্টর একটা হচ্ছে এদিকে, তার একটা হচ্ছে ওইদিকে, এরা সমান্তরাল। একটা আছে যেদিকে, একটা ঠিক 180 ডিগ্রিতে অপোজিট দিকে, তারাও সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর আমরা বুঝলাম। সদৃশ ভেক্টর, সদৃশের শব্দের অর্থ তোমরা জানো যে এটা সদৃশ শব্দের অর্থই হচ্ছে দেখতে একই রকম, দেখতে তারা কি একই রকম। আর বিসদৃশ হচ্ছে যারা দেখতে একই রকম না। বলছিলাম ভেক্টর ডিরেকশন তো চেঞ্জ করা যায় না, তাই না? তো ভেক্টর, মনে করো এখানে একটা ভেক্টর আছে, এটা হচ্ছে এবি একটা ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে, মনে করো সিডি একটা ভেক্টর। এরা দেখতে কিন্তু একই রকম, একজন ছোট একজন বড়, তাতে কিছু যায় আসে না, এরা সদৃশ ভেক্টর। এদের চেহারা একই রকম, সমান হতে হবে এমনটা কন্ডিশন না। তাহলে এই এখন যদি আমি বলি এবি একটা ভেক্টর, আর এখানে আছে মনে করো এক্স ওয়াই একটা ভেক্টর, এখন তুমি বলো তো এক্স ওয়াই আর এবিকে দেখতে একই রকম না? এক্স ওয়াই হচ্ছে ভূমির সমান্তরালে আছে, আর এটা হচ্ছে ভূমির সাথে মনে করো 75 ডিগ্রি অ্যাঙ্গেল করে উপরের দিকে চলে গেল। তাহলে আমরা এইটাকে, এই যে এক্স ওয়াইকে এবি এর সদৃশ ভেক্টর বলতে পারবো না। তার মানে এটা হচ্ছে বিসদৃশ ভেক্টর, আর সিডি হচ্ছে এবি এর সদৃশ ভেক্টর। আশা করি সদৃশ এবং বিসদৃশ আমি দুইটা একসাথে ক্লিয়ার করতে পারছি। বিসদৃশ ভেক্টরটা হচ্ছে তোমার ওর মতো দেখতে হবে না, অন্যরকম হবে। আর সদৃশটা একই দিকে হবে, একই রকমের হবে, আকারে ছোট বড় হতে পারে, এরকম সমস্যা না। এখানে বিসদৃশ ভেক্টর দেখানো হয়েছে। বিসদৃশ ভেক্টর এরকম শুধুই যে এমন হবে তা না, এটা একটা ভেক্টর এদিকে, একটা ভেক্টর মনে করো এদিকে, এরাও বিসদৃশ ভেক্টর যারা একই রকম দেখতে না।
আর এদের আকারটা সেম হতে হবে এমন না, এখানে একটা টাইম এটা কিন্তু তোমার হচ্ছে বিপরীত ভেক্টরের মতো একটা ব্যাপার আছে এখানে, সব বিসদৃশ এবং বিপরীত ভেক্টরে বলা যেতে পারে এটাকে। আচ্ছা, সমরেখ ভেক্টর, দুই পদার্থিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তবে তাদেরকে সমরেখ ভেক্টর বলা হয়। চিত্রে দেখো এখানে এবি একটা ভেক্টর দেখতে পাচ্ছি আমরা, সিডি একটা ভেক্টর আর ডি একটা ভেক্টর, সমরেখ ভেক্টর। সমান ভেক্টর, সমান ভেক্টর হতে গেলে আগে সমান ভেক্টরকে দুইটা ভেক্টর যখন পুরোপুরি সমান হয় তাদেরকে আমরা সমান ভেক্টর বলি। এখন সমান ভেক্টর হতে গেলে ইচ্ছা করলে তো সমান ভেক্টর হওয়া যায় না, সমান ভেক্টরের জন্য কিছু কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে যে সমান ভেক্টর কি। সমান ভেক্টরে প্রথমে তিনটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। এক, তাদের মান সমান হবে। দুই, তাদের দিক একই দিকে হইতে হবে। তিন, তাদের ধারক রেখা একই অথবা সমান্তরাল হবে। এই তিনটা কন্ডিশন যদি কোনো একটা ভেক্টর উপরে অ্যাপ্লাই করা যায় তাহলে তাদেরকে আমরা ইকুয়াল ভেক্টর বলতে পারি। এখন দেখো ফোকাসিং পয়েন্টে আসি, ওই যে বলছিলাম যে ধরো ইউ ভেক্টর আর ভি ভেক্টর, ইউ আর ভি এর দৈর্ঘ্য সমান হতে হবে প্রথম কন্ডিশন। এখানে চিত্রের মাধ্যমে দেখা হলো এবি একটা ভেক্টর, এখানে 5 mm 5 মিটার, আর সিডি একটা ভেক্টর হচ্ছে 5 মিটার, একটা ইউ আর একটা ভি, তাহলে এই দুইটা ভেক্টরের দৈর্ঘ্য আপাতত সমান হলো। এখন দৈর্ঘ্য সমান হলেই সমান বলা যাবে না, এদের কি হতে হবে, ধারকটাকে একই অথবা অভিন্ন বা সমান্তরাল হতে হবে। তার মানে ধারক রেখা তো বুঝছো যে অসীম দৈর্ঘ্যের রেখা, সেই রেখা দুটো একই হইতে হবে, তাহলে তাদেরকে আমি সমান ভেক্টর বলতে পারবো। আচ্ছা, সমান্তরাল ভেক্টর বলতে পারবো। এইবার এদের দিক একমুখী, আর যদি লেফট থেকে রাইটে যায় তাহলে লেফট থেকে রাইটে, ভূমির সমান্তরালে যায় ভূমির সমান্তরালে, ভূমির সাথে 60° কোণ উৎপন্ন করে যায়, দুইজনই 60° কোণ উৎপন্ন করে যাবে, তাহলে হচ্ছে একই দিকে। তার মানে ও যে দিকে যাবে ও সেই দিকে যাবে প্যারালালি, এ যে দিকে যাবে এ সেই দিকে যাবে প্যারালালি, তাহলে এইটা দুইটাকে আমরা হচ্ছে কি বলতে পারি বলতো, সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টর শর্ত হচ্ছে এদের লেন্থ সমান হতে হবে, দুইটা লেন্থ কি হইতে হবে, ধরো এটা 10 মিটার তাহলে এটা 10 মিটারই হতে হবে, এটা মনে করো 15 মিটার তাহলে এটা 15 মিটারই হতে হবে। এদের যে ধারক রেখা অথবা সমান্তরাল হবে আর এদের দিকও হবে একই, তাহলে এরা হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে বিপরীত ভেক্টরটা সমান ভেক্টরের আরেক রূপ, শুধু একটা কন্ডিশন ব্রেক করবে। সমান ভেক্টর কি বলছিলাম, তাদের মান একই, দিক একই, ধারক রেখা একই অথবা সমান্তরাল। বিপরীত ভেক্টরের ক্ষেত্রে শুধুমাত্র সব ঠিক থাকবে, শুধুমাত্র দিকটা অপোজিটে চলে যাবে। দিকটা কি হবে, বিপরীত দিকে যাবে। আর দিকটা বিপরীতে চলে গেলেই সে হচ্ছে বিপরীত ভেক্টর, আর দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করা হবে এর উপরে। চিত্র দেখতে পাচ্ছ, পি থেকে কিউ এর দিকে, এবার কিউ থেকে পি এর দিকে জাস্ট 180°তে তুমি এটাকে ঘুরাই দিবা, তাহলে হচ্ছে এটা বিপরীত ভেক্টর হয়ে যাবে। তো ওই যে কন্ডিশন বলছিলাম, দুইটা ভেক্টর দৈর্ঘ্য সমান হবে, ধারক রেখা একই হবে এবং দিকটা শুধু বিপরীত হবে, তাহলে আমরা তাদেরকে বিপরীত ভেক্টর বলতে পারবো। আশা করি বিপরীত ভেক্টরের যে কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। দৈর্ঘ্যের লেন্থ, দৈর্ঘ্য মানে ভেক্টর মান সমান হচ্ছে, ধারক রেখা একই বা সমান্তরাল, আর দিকটা শুধু কি হয়ে যাবে, বিপরীত দিক হয়ে যাবে। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে কিন্তু এটা বিস্তারিতভাবে তোমাদের জন্য ব্যাখ্যা করা হলো, তোমরা একটু এগুলো দেখে নেবা। আর আমি তো তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আসে এবার সমতলীয় ভেক্টর। সমতলীয় ভেক্টর এটা খুব কঠিন কিছু না, এটা খুবই সহজ জিনিস, যে দুই বা ততোধিক ভেক্টর মানে একটা সমতলের উপর যতগুলো ভেক্টর থাকবে তাদেরকে একত্রিত করা হয় সমতলীয় ভেক্টর। আমরা এখানে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থিত হয় তবে তাদেরকে সমতলীয় ভেক্টর বলা হয়। তার মানে সমতলীয় ভেক্টর বলতে আমরা সমতলে যতগুলো ভেক্টর আছে একটা প্লেন সারফেসের উপরে, একটা প্লেন সারফেসের উপর বা একটা ক্ষেত্রফলের উপর যত ভেক্টর আছে সবাইকে একসাথে একত্রিত করে বলা হয় সমতলীয় ভেক্টর। আচ্ছা, এবার অবস্থান ভেক্টর, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকা দরকার। অবস্থান ভেক্টর হচ্ছে, ধরো একটা মূল বিন্দু, আমি ধরে নিলাম যে একটা মূল বিন্দু, এখানে মনে করো এটা একটা মূল বিন্দু, এটা কি একটা মূল বিন্দু, এটাকে ধরো ও। এই মূল বিন্দুর সাপেক্ষে এই যে সমতলের উপরে যদি আমি অন্য কোনো বিন্দু বিবেচনা করি, ধরো অন্য একটা বিন্দু বিবেচনা করলাম, সেটা হচ্ছে একটা বিন্দু মনে করো এ, তাহলে এই বিন্দুটাকে যদি আমি ও বিন্দুর সাপেক্ষে ভেক্টর দিয়ে এক্সপ্রেস করতে পারি, ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি, ভেক্টর দিয়ে নির্দিষ্ট করতে পারি বা ভেক্টর দিয়ে সুনির্দিষ্ট করে বুঝাইতে পারি, তাহলে এই এ ভেক্টর হচ্ছে তোমার ও এর অবস্থান ভেক্টর, এ কি ও এর অবস্থান ভেক্টর। আবার ধরো এখানে একটা বিন্দু আছে বি, এই বিকেও যদি আমি একই রকমভাবে ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি তাহলে এটা হচ্ছে অবস্থান ভেক্টর। তাহলে এইবার দেখো এখানে আমরা আমাদের অবস্থান ভেক্টরটা দেখাচ্ছি যে আমাদের ও হচ্ছে মূল বিন্দু আর পি হচ্ছে একটা যে কোনো বিন্দু, এই পি বিন্দুকে ও বিন্দুর সাপেক্ষে যদি ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারি ও পি, তাহলে ওই পি হচ্ছে ও এর অবস্থান ভেক্টর, পি হচ্ছে কি ও এর অবস্থান ভেক্টর। আশা করি অবস্থান ভেক্টরের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হলো। এখন সরল রেখার বিভক্তি এবং বহির্বিভক্তি সূত্র, এটা তোমাদের হচ্ছে প্রচুর পরিমাণে লাগবে এমসিকিউ সলভ করতে। তো ধরো যে একটা সরল রেখাকে তুমি যখন এম আর এন অনুপাতে বিভক্ত করবা, কি করবা বলো তো, এম আর এন অনুপাতে বিভক্ত করবা। এবং যদি একটা সরল রেখা মনে করো, এখানে একটা সরল রেখা আছে এ বি,
তার এর ইনিশিয়াল পয়েন্ট মনে করো যে এ আর ফাইনাল পয়েন্ট হচ্ছে বি, তাহলে এর জন্য ধরো যে আর অবস্থান ভেক্টর হচ্ছে এ আর বির জন্য অবস্থান ভেক্টর হচ্ছে বি, মাঝখানে একটা বিন্দু আছে মনে করো সি, তাহলে সি এর জন্য অবস্থান ভেক্টর নাও সি, তাহলে সি ভেক্টর একটা মান আছে না, সেই মানটা হচ্ছে এন এ ভেক্টর প্লাস হচ্ছে এন বি ভেক্টর ডিভাইডেড বাই এম প্লাস এন। এই যে এটা দিয়ে আমরা কি করতে পারবো বলো তো, এই যে এন এটা আমি আগে লিখছি ওরা পরে লিখছি, তুমি আগে লিখলে বরঞ্চ বেশি ভালো হয়। এন এ প্লাস এম বি ডিভাইড এম প্লাস এন, জাস্ট ভ্যালু বসায় দিয়ে তুমি দুইটা ভেক্টরের যে অন্তবিভক্তি বা ভাগাভাগির যে ব্যাপারটা সেই মানটা এটাতে তুমি বের করতে পারবা। ঠিক বহির্বিভক্তির ক্ষেত্রে যা হবে শুধু ঘটনাটা উল্টে যাবে, জাস্ট এখানে মাইনাস আসবে, কি আসবে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, উল্টে যাবে, বাইরে বাইরে থেকে ভাগ করলে এটা মাইনাস হয়ে যাবে। তো চিত্রের মাধ্যমে তোমাদেরকে এটা দেখানো হলো, এই যে একটা চিত্র, এ বি আর সি হচ্ছে একটা বিন্দু যেখান থেকে ভাগ করা হলো, আর তাহলে এখানে আমরা যোগ করে ফেলছি এন এ প্লাস এম বি ডিভাইড এম প্লাস এন, আর এখানে হচ্ছে বহির্বিভক্তি বাইরে থেকে এটাকে ভাগ করা হয়েছে, তো সেক্ষেত্রে আমাদের মাইনাস করা হবে। মাইনাস করলে আমরা এই যে দুইটা সূত্র একটু মনে রাখবো এবং এটা এমসিকিউ সলভ করতে আমাদের অনেক বেশি কাজে দিবে। আচ্ছা, কিছু সূত্র আছে, এটা টেক্সট বুকের মধ্যে আছে, আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগবে। এর পরবর্তী কোনো একটি পর্বে দেখবা যেগুলোর প্রমাণ আমি করে দেখিয়েছি, ক্লাসগুলোতে করে নিলে তোমার জন্য একটু ভালো হবে। আপাতত সূত্র দুটো বলে রাখছি, যে ভেক্টর সংখ্যাগণিত সংক্রান্ত সূত্রের বন্টন সূত্র কি, যে এখানে দেখো এম প্লাস এন ইন্টু ইউ ভেক্টর, তাহলে এম আর এন এখানে কিন্তু স্কেলার ধরা যায়, স্কেলার, আর এই দুইটা হচ্ছে ভেক্টর, তাহলে এখানে এম ইন্টু ইউ ভেক্টর প্লাস এন ইন্টু ইউ ভেক্টর, জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম। এখানে আবার একই রকমভাবে এম ইউ ভেক্টর প্লাস ভি ভেক্টর, মাল্টিপ্লাই করো এম ইউ আর হচ্ছে এম ভি, স্কেলার আর ভেক্টরের গুণ অনুসারে এটা বসে গেছে। ভেক্টরের ত্রিভুজ বিধি খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, বারবার আমি আমার প্রত্যেকটা ক্লাসেই প্রায় আমি হচ্ছে ভেক্টর ত্রিভুজ বিধি আলোচনা করেছি, এখন তোমাদের আরেকবার একটু বোঝাবো। ভেক্টরের ত্রিভুজ বিধিটা অ্যাকচুয়ালি ভেক্টরের যোগ, ধরো দুইটা ভেক্টর, আমি একটা ভেক্টরকে যদি দেখাই, ধরো এখানে একটা ভেক্টর আছে, এই যে এই মনে করো একটা ভেক্টর, তো এই ভেক্টরটার নাম হচ্ছে এ, তুমি এখন এর সাথে আরেকটা ভেক্টর আছে মনে করো এখানে, এই যে একটা ভেক্টর আছে বি, এখন তুমি এই দুইটা ভেক্টরকে যোগ করতে চাচ্ছ। দেখো দুইটা ভেক্টরকে যখন তুমি যোগ করবা তখন এই ভেক্টরটার আদি বিন্দু হচ্ছে এটা, লাল দাগ দিয়ে বুঝালাম, এটা শেষ বিন্দু হচ্ছে এটা, তাহলে আর এইটার আদি বিন্দু হচ্ছে এটা। এখন যদি তুমি দুইটা ভেক্টরকে যোগ করতে চাও, কিন্তু এর ডিরেকশন পরিবর্তন করা যাবে না, এর দিক ঠিক রেখে কি করতে হবে, একটা ভেক্টরের শেষ বিন্দুতে আর একটা ভেক্টরের আদি বিন্দু এনে এরকম বসায় দিলেই ভেক্টর যোগ হয়ে যায়, এই দিলাম বসিয়ে, হয়ে গেল, ওর শেষ বিন্দু এর আদি বিন্দু মিলে হলো এক বিন্দু। এবার এই আদি থেকে অন্তের দিকে যে সরল রেখাটা যাবে সেটাই হচ্ছে এই ভেক্টরের যোগফল, তার মানে এটাকে এ ভেক্টর, আর যদি আমি এটাকে ধরি বি ভেক্টর, তাহলে এটাকে ধরি যদি বি ভেক্টর, তাহলে হবে এ প্লাস বি ভেক্টর হচ্ছে এটা। এখন দেখো এটা ত্রিভুজ হইলো, ত্রিভুজের যদি নাম দিই এ বি সি, তাহলে এটা হচ্ছে এ থেকে বি এর দিকে এ বি, এটা হলো বি থেকে সি এর দিকে বিসি, আর এ থেকে সি এর দিকে এসি। তাহলে আমি যদি এ প্লাস বি এখানে লিখতে পারি যে এ বি ভেক্টর প্লাস হচ্ছে বিসি ভেক্টর, এদের ডিরেকশন সেম দিকে, আর এসি হচ্ছে অপোজিট ডিরেকশন আছে এসি। তাহলে দেখো যাদেরকে আমি যোগ করলাম এ বি আর বিসি, সেই দুটার ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে আর বি থেকে সি এর দিকে, মানে ইনটু ক্লকওয়াইজ আছে এরা, আর এই যে এসি এটা হচ্ছে ক্লকওয়াইজ, মানে এদের যে তুমি যে লব্ধিটা বা যোগফলটা পাবা সে তার ডিরেকশন হবে এদের অপোজিট ডিরেকশনে, সেম ডিরেকশনে থাকবে তাদেরকে যোগ করতে পারবা, অপোজিট ডিরেকশনে যেটা পাবা তাদের লব্ধি হবে। তাহলে এটাই মূলত হচ্ছে ভেক্টর ত্রিভুজ বিধি বা ভেক্টর যোগও বলতে পারো। এই ভেক্টর ত্রিভুজ সূত্রটি কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য অনেক 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 বেশি কাজে লাগবে, তাই এটা বোঝাটা কিন্তু খুব জরুরি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন ওই ভেক্টরের সামান্তরিক বিধি মূলত ত্রিভুজ বিধিরই আর এক রূপ। তো এখানে ত্রিভুজ বিধি যদি বুঝে থাকি আমরা সামান্তরিকের, কারণ কি ত্রিভুজ ভেক্টরকে আমি বলছিলাম তার জায়গা অদল বদল করা যায় দিক পরিবর্তন না ঘটিয়ে, তো দিক পরিবর্তন না ঘটিয়ে যদি জায়গা অদল বদল করা যায় তাহলে আমি তোমাদেরকে একটু দেখাই। দেখো এই জায়গা থেকে এই ভেক্টরটাকে আমি এখান থেকে আবার নিয়ে এখানেও রাখতে পারি, এখানেও কি রাখতে পারি, দেখছো নিয়ে কপি করে নিয়ে আসছি, ঠিক একই রকম দিক তো পরিবর্তন করিনি, দিক তো ঠিকই ছিল, আবার এই ভেক্টরটাকে আমি নিয়ে এইভাবে রাখতে পারি, এই যে রেখে দিলাম, হয়ে গেল একটা সামান্তরিক। তো এটা অ্যাকচুয়ালি কি ভেক্টর ছিল, এই দেখো বি ভেক্টর, এটা কি ভেক্টর ছিল এ ভেক্টর, এই হলো এ ভেক্টর, আর এখানে একটা নতুন করে বিন্দু দিয়ে দিই ডি বিন্দু, তাহলে কি হচ্ছে বি প্লাস এ, দেখো এখানে বি প্লাস এ ভেক্টর সমান হচ্ছে, এখানে এখন তোমার বিটা আগে আসবে আর এটা পরে যাবে, কোনো সমস্যা নাই, বিটা আগে আসুক আর এটা পরে যাক, ওই বি প্লাস এ
এটা এ ভেক্টর, আর এর দিক থেকে চিন্তা করলে এটা হচ্ছে এ আর এটা হলো বি। দেখো এই বি প্লাস এ ভেক্টর সমান হচ্ছে তুমি এ প্লাস বি ভেক্টরও লিখতে পারবা। তার মানে এই দুইটারই কিন্তু লেন্থ একই এসি আর মাইনাস সি এর পরম মান যখন আমরা বের করবো তখন এসি আসবে। তাহলে এইটা হচ্ছে ভেক্টরের সামান্তরিক বিধি, এটাকে আলাদা করে এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নাই, একই জিনিস ছিল। ভেক্টরের বিয়োগটা হচ্ছে আরও সহজ। যোগ যদি আমি বুঝি তাহলে বিয়োগটা অবশ্যই বুঝবো। বিয়োগের ক্ষেত্রে মনে রাখবা যে ভেক্টর দুইটা একই পয়েন্ট থেকে যাচ্ছে, আগে ছিল যোগে হচ্ছে একটা পয়েন্ট দুইটা একই দিকের যারা যোগ হচ্ছে, আর এখানে একই পয়েন্ট থেকে বিয়োগ হচ্ছে। যদি আমরা একটু দেখি যে ও থেকে একটা ভেক্টর যাচ্ছে হচ্ছে এখানে মনে করো ইউ, আর এ থেকে একটা ভেক্টর যাচ্ছে হচ্ছে তোমার বি, তাহলে এই হচ্ছে তুমি যদি বি এ বের করতে চাও, বি এ ভেক্টরের মানটা বের করতে চাও, তাহলে এখান থেকে যাচ্ছে কি ইউ ভেক্টর আর এখান থেকে যাচ্ছে কি ভি ভেক্টর, তাহলে ইউ থেকে তোমাকে ভি ভেক্টরটা মাইনাস করতে হবে, এটাই হচ্ছে ভেক্টর বিয়োগ, আর কিছু না। শেষ থেকে জাস্ট শুরু মাইনাস করে দিলেই হবে। শেষ হচ্ছে এখানে ইউ আর শুরু হচ্ছে ভি, তাহলে ইউ মাইনাস ভি ভেক্টর আমাদের বিয়োগ ভেক্টর। আর ভেক্টরের প্রয়োগ, তো ভেক্টরের প্রয়োগটা আসলে তো ব্যাপক, ভেক্টরের প্রয়োগটা আসলে বলে শেষ করা যাবে না। তারপরে আমাদের যেহেতু পরীক্ষায় যদি আসে বা আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখার জন্য আমাদের দরকার যে ভেক্টরের আসলে প্রয়োগটা কি। ভেক্টর রাশিগুলোর বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, যেমন পদার্থবিজ্ঞান, প্রকৌশলবিদ্যা, কম্পিউটার বিজ্ঞান এবং হচ্ছে তোমার আরও অনেক বিষয়ে ভেক্টরের ব্যবহার দেখা যায়। ভেক্টর কিছু উল্লেখযোগ্য প্রয়োগ হচ্ছে নিচে বলা হয়েছে। গণিতের হিসাব, যেমন বেগ, ত্বরণ, বল, সরণ ইত্যাদি রাশির পরিমাপের ক্ষেত্রে ভেক্টরকে ব্যবহার করা হয়। এরপরে মহাকর্ষ, বিদ্যুতের ক্ষেত্রে বিদ্যুতের যখন তোমাদের মাথার উপর ফ্যান ঘোরে, ফ্যানটা কেন ওই ডান দিক থেকে বাঁ দিকে কেন ঘোরে, তোমার গায়ে কেন বাতাস লাগে, বাতাসটা কেন উপরের দিকে যায় না, কারণ ওর একটা দিক আছে। ও মনে করো বাঁ থেকে ডান দিকে যে তোমার হচ্ছে ম্যাগনেটিক ফোর্স যেভাবে কাজ করে, তুমি যখন ওর মধ্যে বিদ্যুতের প্রবাহ দেবে ম্যাগনেটিক ফোর্সটা যেভাবে ঘুরবে ও সেভাবে ঘুরে তোমাকে বাতাস দিবে, অর্থাৎ ওর যে দিকটা এই দিকটা কিন্তু আইডেন্টিফাই করা ভেক্টরের মাধ্যমে। তো এই যে মহাকর্ষ, বিদ্যুৎ ক্ষেত্র এগুলোর জন্য ভেক্টর এর কাজ আছে। এরা বলের লব্ধি, একাধিক বল, মনে করো একটা জায়গায় একটা মেশিনের মধ্যে অনেকগুলা সাইড থেকে বল দিচ্ছে, সেই বলের যে লব্ধি বা তুমি বা যে মোট বল বা নিট বল যেটা পাবা সেটাকে তুমি ভেক্টর দিয়ে ক্যালকুলেট করতে পারবা। ভূগোল আর মানচিত্র অঙ্কনের ক্ষেত্রে ভেক্টরের প্রয়োজন আছে, কারণ ভূগোল মানচিত্রে জানো তো দিক প্রয়োজন হয়, উত্তর দক্ষিণ কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। এরপর হচ্ছে ক্রিয়া, খেলাধুলার কৌশল তৈরিতে ভেক্টরের ধারণা ব্যবহার করা হয়। একটি ক্রিকেট বলের গতি দেখো, ওই যে আমরা তো দেখি যে ওভারে 6টা বল হয়, বলের পর দেখবা যে বলের যে ইগুলো দেখায় যে বল এখান থেকে এখানে যাচ্ছে, অনেক এলবিডব্লিউ হলে অ্যাপ্লাই করে, আবার ব্যাটসম্যান তখন আবার রিভিউ নেয়, রিভিউ নিলে তখন আবার দেখায়, ওইটা ভেক্টরকে অ্যাপ্লাই করা হয়, বলটা কোন দিক থেকে আসলো আর কোন দিকে গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এইসব কিন্তু ভেক্টর দিয়ে ক্যালকুলেট করা হয়। তো আশা করি আজকে ভেক্টরের যে বেসিক ক্লাসটি তোমাদের পছন্দ হয়েছে বা ভালো লেগেছে। আর তোমরা আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছো। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।